উত্তরবঙ্গের অতি পরিচিত এই নিউ জলপাইগুড়ি স্টেশনে সাত সকালে আজ আমরা কেন না, এবার কোনো বড় ট্রেনে নয় বা বড় লাইনে দক্ষিণবঙ্গের কোথাও নয়। আজ এই 2 ফিটের লাইনে আমরা যাব পার্বত্য অঞ্চলে। ছোটবেলায় যখন দার্জিলিং যেতাম তখন গাড়ির পাশ দিয়ে সাইরেন বাজাতে বাজাতে এই ট্রেনটা ছুটে চলে যেত, আর আমি অবাকভাবে চেয়ে থাকতাম এই ট্রেনটির দিকে আর ভাবতাম এক না এক সময় আমাকে চড়তেই হবে এই ট্রেনখানি। তাই সেদিন সকালবেলায় ছুটতে চলে আসি এনজেপির এই ছোট্ট স্টেশনে, আর এই প্রতীক্ষালয়ে অপেক্ষা করছিলাম আমি। কেন? কারণ তখনও যে ট্রেনটা চান সারা হয়নি। চান টান সেরে বাবু বেরোলেন একটু পাইচারি করতে, আর আমিও প্রতীক্ষালয় থেকে বেরিয়ে স্টেশনটা একটু ঘুরে বেড়ালাম। পাশেই দূরে বাঁ দিকে দেখা যাচ্ছে ব্রডগেজ লাইনের স্টেশনগুলি। ঠিক 9:45 নাগাদ বাবু দেখি হন্তদন্তভাবে ছুটে আসছেন, চান টান করে বেশ সাজো সাজো রব। কি সুন্দর লাগছে, যেন রাজপুত্র। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন, আজ আমরা ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সাওয়ারি এর ইঞ্জিনিয়ারিংয়ের মাহাত্ম্য অসাধারণ, সত্যি তারিফ করার মতো সেই সময়কার পার্সপেক্টিভে। বাবুকে চালানোর জন্য যথাসময় আমাদের সারথি উঠে পড়লেন ইঞ্জিনে, আর সেই সঙ্গেই পেছনে লাইন লেগে গেল ছোট্ট দুখানি কামরায় তাড়াহুড়ো করে ওঠার জন্য আর চটজলদি গিয়ে নিজের সিটখানি দখল করার জন্য। সত্যি বলতে এটাই তো ভারতীয় রেলের মজা। যাত্রীদের বসতে বসতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। ছোট্ট কামরাটির চারদিকে চোখ বোলালে একটুখানি মেনটেন্যান্সের অভাব চোখে পড়ল। ঘুরিতে তখন পাক্কা 10টা। সাইরেন আর গার্ড সাহেবের হুইসিলের আওয়াজ করে বেরিয়ে চলল এই ছোট্ট রেলগাড়িটি। একটুখানি আগে যেতেই তার বড় ভাই মানে ব্রডগেজকে ক্রস করে গাড়ি তার পাশ দিয়ে ছুটে চলল শিলিগুড়ি শহরের দিকে। আর গানে গল্পে আড্ডায় মেতে উঠল ছোট্ট এই বগিখানি। কংক্রিটের জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে মনটা বেশ উসখুস করছিল। কখন যে এই জঙ্গল ছেড়ে অপরিসীম পার্বত্য জঙ্গলে প্রবেশ করব সেটাই ভাবছিলাম। কারোর চৌহদ্দি, কারোর উঠোন, কারোর বা দোকানের একদম সামনে দিয়ে গাড়ি ছুটে চলল উত্তরে। পাশ দিয়ে মাঝে মাঝে জঙ্গলের বাড়ি খাচ্ছিলাম। সহযাত্রীর সঙ্গে কথা বলতে বলতেই চলে এলাম শিলিগুড়ি টাউন স্টেশনে। শুনেছিলাম রবি ঠাকুর নাকি এখান থেকেই টয় ট্রেনে চেপেছিলেন। এবার টয় ট্রেন একদম ঢুকে পড়ল শিলিগুড়ি বাজারের মধ্যে। আমি সেদিন যে কোচটিতে গেছিলাম সেটি নন এসি কোচ। এই কোচে জল রাখার বোতল আর একটা জালি থাকে, সেটা আর নেই। লেগ স্পেস ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমি মোটামুটি ভালো রকমই বসে গেছিলাম। সিট মোটামুটি নরম কিন্তু একটু ছেঁড়া, ওই হালকা মেনটেন্যান্সের অভাব কিন্তু চোখে পড়েছে। এই কোচটিতে 2x2 সিট আর এসি কোচটিতে 2x1 সিট। দেখতে দেখতে গাড়ি চলে এলো মহানন্দা নদীর তীরে। সরি, মহানন্দা নদীকে এখন নালা বলাই চলে। আমাদেরই দোষে এই মহানন্দা আজ মৃত্যুমুখী। আর বর্ষাকালে তাও একটু জলের দেখা পাওয়া যায়, এখন মনসুন, তাই একটু জল এখানে দেখতে পাওয়া গেল। অন্য সময় পুরো নদীটাই মৃতপ্রায়। মহানন্দা নদী পেরোতেই গাড়ি ঢুকে পড়ল শিলিগুড়ি জংশন স্টেশনে। এই জংশন স্টেশনের ছোট্ট স্টেশনটির গায়ে এই টয় ট্রেন যতগুলো স্টেশনে দাঁড়াবে
সবকটার নাম এখানে উল্লেখ করা রয়েছে। তার সঙ্গে পুরনো ছবিও এখানে আপনি দেখতে পাবেন। ঘড়িতে তখন 11:45। গাড়ি ছেড়ে দিল শিলিগুড়ি জংশন। বেশ মজাদার গাড়ি, কিন্তু একদম দোকানের পাশ দিয়ে, সবজি বাজারের পাশ দিয়ে গাড়ি ছুটে চলছে, যেন হাত বাড়ালেই টুক করে তুলে নেওয়া যায় সবজিখানি। একটু পরেই আমাদের রেলগাড়ি চলে এলো হিলকাট রোডের একদম ধারে। এই রাস্তা দিয়েই আপনি চলে যেতে পারেন সড়ক পথে দার্জিলিং। ধীরে ধীরে শিলিগুড়ি শহর মিলিয়ে গেল, আর শুরু হলো চা বাগান আর সবুজের রাজত্ব। একদম ধীর গতিতে গাড়ি এগিয়ে চলল শুকনার দিকে। ঘড়িতে তখন 11:30। গাড়ি ঢুকে পড়ল শুকনা স্টেশনে। স্টেশনগুলি দেখতে অসাধারণ, সেই পুরনো যুগের স্টেশন, ইংরেজ আমলের। কি সুন্দর মেনটেন করে রাখা, কত সুন্দর চারদিকে ফুলের বাগান। ট্রেন থামতেই নেমে পড়লাম এই স্টেশনে। বেশ দেখতে লাগছে। হালকা বৃষ্টির মাঝে পুরনো যুগের এই স্টেশনে এক মোহময়ী রূপ ধারণ করেছে। এই স্টেশনে রয়েছে একটি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম কাম ফটো গ্যালারি, আর পাশেই রয়েছে সেই ম্যাপ। এই ম্যাপ আবার রেলের কোচের ভেতরেও পাবেন। 480 ফিট থেকে একদম আমরা চলে যাব 7407 ফিট, যেখানে ঘুম স্টেশন। সত্যি এ এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং। ঢুকে পড়লাম প্রথম শ্রেণীর ওয়েটিং রুমে। বিভিন্ন পুরনো যুগের এই রেল সংক্রান্ত ছবি এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে। ট্রেন কিন্তু এখানে মোটামুটি 4 মিনিট মতো থামে। আপনারা নেমে এটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। শুকনা স্টেশনের পরেই আর ঘরবাড়ির দেখা নেই, এবার শুধুই জঙ্গল। আর এই মনসুনে বৃষ্টির ছোঁয়ায় জঙ্গল যেন আরও জীবন্ত, আরও সবুজ আর আরও গভীর। এই জঙ্গলটির নাম মহানন্দা অভয়ারণ্য। এখানে কিন্তু হাতি, ভাল্লুক, হরিণ সমস্ত জন্তুই এখানে রয়েছে। মাঝে মাঝে তারা লাইনের উপরেও চলে আসে। পাশ দিয়ে ছুটে চলেছে সেই হিলকাট রোড। মাঝে মাঝেই সেই হিলকাট রোডকে গাড়ি, আমাদের ছোট্ট রেলগাড়ি ক্রস করছে। এবার তাহলে জানিয়ে দিই এই ট্রেনের টিকিট আপনি কিভাবে পাবেন আর তার ভাড়াই বা কত। আইআরসিটিসিতে লগ ইন করে আপনি যদি এনজেপি টু দার্জিলিং করেন বা দার্জিলিং টু এনজেপি করেন, তাহলেই এই ট্রেনের সন্ধান পাবেন। এখানে 2 রকমের কোচ আছে, একটা এসি যাকে সিসি বলে, আর একটা হচ্ছে নন এসি যেটা ফার্স্ট ক্লাস। সিসিতে কিন্তু আপনি টয়লেটের সুবিধা পাবেন। বাকি যে কোনো স্টেশনে থামলেও সেই স্টেশনেও আপনি টয়লেটের সুবিধা পাবেন। সিসির ভাড়া হচ্ছে 1500 টাকা, অর্থাৎ এসির ভাড়া 1500 টাকা, আর নন এসির ভাড়া 1400 টাকা প্রতি সিট। ধীরে ধীরে আমাদের ট্রেন পাহাড়ে উঠে পড়ল। যত উঠতে লাগলো, কামরার মধ্যে উৎসাহী চোখগুলো তার বাইরের প্রকৃতিকে মুঠোফোনে আবদ্ধ করতে লাগলো। এই সত্যি এক বিস্ময়। সেই কত বছর আগে 1881 সালে এই ধরনের ইঞ্জিনিয়ারিং সত্যি কল্পনাতীত। ঘড়িতে তখন বাজে প্রায় 12:30। গাড়ি পৌঁছল রংটং। এটাও খুব সুন্দর একটি স্টেশন। আগেকার দিনে
শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত একটি স্টিম ইঞ্জিন সার্ভিস ছিল, যেটা এই বনাঞ্চল দিয়ে আপনাকে নিয়ে আসতো রংটং, আবার রংটং থেকে নিয়ে যেত শিলিগুড়ি বা এনজেপিতে। এই লম্বা টানা সফর ছাড়াও আপনি দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত কয়েকটি জয় রাইড পাবেন। সেই ট্রেনের টিকিটও আপনি আইআরসিটিসির থ্রু কাটতে পারেন। সেখানে দু রকমের জয় রাইড আছে, একটি হলো ডিজেল ইঞ্জিনের মাধ্যমে টানা গাড়ি, আরেকটি বাষ্পচালিত গাড়ি। দূরে যে সমতল ভূমি দেখা যাচ্ছে ওটাই শিলিগুড়ি। আমরা কত উপরে উঠে এসেছি শুধু দেখুন। তাই তো বারবার বলি, সেই যুগে এত আধুনিক যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও এত সুন্দর ইঞ্জিনিয়ারিং আমাদের পশ্চিমবঙ্গে সত্যি অভাবনীয়। 88 কিলোমিটার লম্বা এই লাইনে পেরোলাম আমরা প্রথম লুপ। এই লাইনে 6টা জিগজ্যাগ এবং 5টা লুপ আছে। এই অল্টিটিউড গেইন করার জন্য এই লুপস এবং জিগজ্যাগের অবদান অনস্বীকার্য। এই লুপ আর জিগজ্যাগ না থাকলে হয়তো এই গাড়ি এত সহজে এত লম্বা অল্টিটিউড কিন্তু ছুঁতে পারত না। চলে এলাম ফার্স্ট জিগজ্যাগ। তলার যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই লাইন দিয়ে ট্রেনটি আগে সামনের দিকে এলো, তারপর চেঞ্জ করে এই আমরা যে লাইনে পেছনে যাচ্ছি সেই লাইনে উঠল। দেখুন কত তাড়াতাড়ি কতটা অল্টিটিউড সে গেইন করলো, অর্থাৎ সোজা সামনে গেল, তারপর লাইন চেঞ্জ করে জিগজ্যাগের মাধ্যমে এর পেছনে এলো, আবার পেছনে গিয়ে কিছুটা পরে গিয়ে দাঁড়াবে এবং তার উপরের লাইনে সে আবার উঠে চলবে সামনের দিকে। এইভাবে 6খানা জিগজ্যাগ রুটের মাধ্যমে গাড়ি বেশ খানিকটা অল্টিটিউড গেইন করে ফেলে। তলার লাইন দিয়ে অপোজিট ডিরেকশনে আসার পর গাড়ি আবার পয়েন্ট চেঞ্জ করে সোজা এগিয়ে চলল উপরে। এটাই জিগজ্যাগ, আর এটাই এখানকার অন্যতম আশ্চর্য ইঞ্জিনিয়ারিং। ভারতের 5টি টয় ট্রেন বা ন্যারোগেজ রেল লাইনের মধ্যে DHR একটি অন্যতম রেল লাইন এবং খুব লম্বা রেল লাইন। দেখুন আরও একটি জিগজ্যাগ পয়েন্ট। গাড়ি সামনে আসার পরে পয়েন্ট চেঞ্জ করে পেছনে এগোচ্ছে আর অন্য লাইন ধরে উঠে চলছে ওপরে। ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম মেঘের রাজ্যে। পৌঁছে গেলাম উঁচু তিনধুরিয়া ভিউ পয়েন্ট। সবাই উৎসুক চোখে আমাদের কেমন ছবি তুলছে আর ভিডিও করছে দেখুন। 2:30 নাগাদ আমাদের ট্রেন এসে দাঁড়ালো তিনধুরিয়া স্টেশনে। এখানে গাড়ি মোটামুটি 5 মিনিট মতো দাঁড়ায়। এখানে টয়লেটের সুবিধাও রয়েছে। এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত এই ট্রেনে কিন্তু কোনো খাবার হকার ওঠে না, আর কোনো স্টেশনে কিন্তু খাবার ব্যবস্থাও নেই। নয় আপনি এনজেপি থেকে খাবার প্যাক করে নিয়ে আসুন, অথবা ট্রেনে আপনার থেকে অর্ডার নিয়ে নেবে ভেজ বা ননভেজ লাঞ্চের জন্য। আর এই তিনধুরিয়া স্টেশনে আপনাকে প্যাকেট দিয়ে দেওয়া হবে, সেখানে থাকবে মাংস এবং ভাত, ডাল, পাঁপড়। খাবার মোটামুটি ননভেজ প্লেট হচ্ছে 140 টাকা আর ভেজ হচ্ছে 120 টাকা। আপনাকে কিন্তু ট্রেনে বসেই খেতে হবে। আর এই হচ্ছে ওয়েটিং রুম অ্যান্ড রেস্ট রুম। তিনধুরিয়া স্টেশনটাও খুব ভালো দেখতে। সেই ইংরেজ আমলের তৈরি একই ধাঁচের স্টেশন, কাঠের কাজ আর জানলা অসাধারণ। জঙ্গল পেরিয়ে আসতে গিয়ে বেচারার অবস্থা দেখুন, সামনে পুরো পাতায় ভর্তি। यात्रीगण कृपया ध्यान दें, दार्जिलिंग जाने वाली पैसेंजर ट्रेन 1 नंबर प्लेटफॉर्म से खुलने वाली है। कृपया अपना स्थान ग्रहण कर लीजिए। दार्जिलिंग जाने वाली पैसेंजर ट्रेन 1 नंबर प्लेटफॉर्म से खुलने वाली है। এখানে একটা অসুবিধা হলো এই লাগেজ। লোকে দার্জিলিংয়ে যাচ্ছেন, তা লাগেজ তো নেবেই, কিন্তু দুঃখের বিষয় এই ট্রেনে লাগেজ রাখার জায়গা খুবই কম। গভর্নমেন্টের কাছে একটাই আর্জি
এই ট্রেনের সঙ্গে যদি একটা লাগেজ ভ্যান যোগ করা হয় তাহলে হয়তো খুব ভালো হতো। আগেকার দিনে কিন্তু স্টিম ইঞ্জিন এর থেকে বেশি বগি নিয়ে আমাদের দার্জিলিংয়ে কিন্তু যেত, সঙ্গে কিন্তু মালগাড়িও চলত। তাই এখানে কিন্তু একটা লাগেজ ভ্যান অ্যাড করাই যায়। এই হলো 2 নম্বর লুপ। পাঁচটি লুপের মধ্যে একটা লুপই আমাদের কাছে প্রাধান্য পেয়েছে, সেটা হলো একমাত্র বাতাসিয়া লুপ। অন্য লুপগুলিও কিন্তু খারাপ নয়, খুবই ভালো। বর্ষায় মেঘের ঘনঘটা তো হবেই। ধীরে ধীরে আমাদের ট্রেন প্রবেশ করল মেঘের রাজ্যে। পেরোলো গয়াবাড়ি স্টেশন। আচ্ছা, বলে রাখা ভালো, শিলিগুড়ি, তিনধরিয়া, কার্শিয়াং, রংটং, ঘুম আর দার্জিলিং বাদে ট্রেন কিন্তু আর অন্য স্টেশনগুলিতে খুব একটা দাঁড়ায় না। মানে ওই দাঁড়ালেও জাস্ট অফিসিয়াল কাজকর্ম সেরেই সঙ্গে সঙ্গে এগিয়ে যায়। বর্ষাকালে পাহাড়কে অন্যভাবে অনুভব করা যায়। মেঘ আর পাহাড়ের এই খেলা বেশ ভাল লাগে। সবুজকে দেখতে দেখতে মন, প্রাণ, চোখ যেন জুড়িয়ে যায়। যিনি উঠলেন উনি হলেন পয়েন্টম্যান। এই দিকের পয়েন্টটা সেট করে উনি আবার পেছনে যাবেন ওই দিকের পয়েন্টটা সেট করতে। আমি গেছিলাম জুন মাসে, তখন বর্ষা বেশ ভালোই হয়েছে। পাহাড়ের এই অংশটিতে যেখান দিয়ে এখন আমরা যাচ্ছি খুব ধীর গতিতে, এখানে কিন্তু ধস নেমেছিল। তাই কয়েকদিন ধরে এনজেপি টু দার্জিলিং ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন কিন্তু ট্রেন চলাচল যদিও স্টার্ট হয়েছে, কিন্তু একদিন অন্তর, অর্থাৎ একদিন এনজেপি থেকে দার্জিলিং যাবে ট্রেন, আরেকদিন আসবে সেই ট্রেনটাই দার্জিলিং থেকে এনজেপি। আপনারা যখন টিকিট কাটবেন তখন কিন্তু ভালো করে দেখে নেবেন কবে কবে আপনাদের এই ট্রেনটি চলছে। পাগলাঝোড়া ওয়াটারফলস পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মহানদী স্টেশনে। এই স্টেশন খুবই ছোট স্টেশন এবং ওই আধ মিনিটের মতো গাড়ি দাঁড়ালো এবং চলল। আর এই মহানদী স্টেশনের পরেই গাড়ি সোজা পৌঁছে গেল কার্শিয়াং স্টেশনে। তখন বাজে 3:20। কার্শিয়াং স্টেশনেও গাড়ি 10 মিনিটের মতো বিরতি দেয়। এখানে নেমে কার্শিয়াং স্টেশন ঘুরলাম। কার্শিয়াং স্টেশনে একটা নতুন ক্যাফে হয়েছে, বেশ সুন্দর লাগলো ক্যাফেটি। এখানে বসে আপনারা সত্যি আড্ডা, গল্প, সঙ্গে গানও শুনতে পারেন। কিন্তু ট্রেনে চড়ে হবে না, কারণ ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আপনারা আসুন এমনি কার্শিয়াং স্টেশনে সময় কাটান এখানে। আমি কিন্তু এনজেপি থেকে খাবার নিয়ে উঠিনি আর তিনধরিয়াতেও খাইনি, তাই কার্শিয়াংয়ে একটু মোমো দিয়ে লাঞ্চ সেদিনের জন্য হলো। ঠিক 3:30 নাগাদ গাড়ি ছেড়ে দিল কার্শিয়াং স্টেশন থেকে। আর এখানে এই ট্রেনের সঙ্গে আরেকটি কোচ যুক্ত হলো, যে কোচটি দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের মধ্যে চলাচল করে। আর এইখান থেকেই আমি উঠে পড়লাম সেই কার্শিয়াংয়ের কোচটিতে। কোচটি আগের কোচগুলির তুলনায় বেশ ভালো লাগলো আমার। কাঠের বডি এবং লাইট জ্বলছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। স্লাইডিং উইন্ডোগুলোও কাজ করছে। ওই কোচে কিন্তু স্লাইডিং উইন্ডোগুলো কাজ করছিল না। আর যখন আপনি এই ট্রেনে উঠবেন চেষ্টা করবেন লেফট হ্যান্ড সাইডের সিটে বসতে, কারণ বেশিরভাগ সময় কিন্তু পাহাড়ের যে দৃশ্য সেটা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে বেশি ভালো আপনারা দেখতে পাবেন। আমি ওই কোচে মানে আগের কোচটিতে রাইট হ্যান্ড সাইডে বসেছিলাম। সুযোগ বুঝে আমি এই কোচটিতে চলে আসি লেফট হ্যান্ড সাইডে বসার জন্য, যাতে এই দিকে কিন্তু
পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি এবং ক্যামেরাবন্দি করতে পারি। আর এসি কোচে কিন্তু আপনাদের জানলা খুলবে না। আপনি যদি ব্লগিং করেন বা ক্যামেরার কিছু ছবি তুলতে চান তাহলে কিন্তু নন এসি কোচ নেওয়াই ভালো। এখানে জানলা খুলবে, আপনি আরাম করে প্রকৃতি অনুভব করতে পারো। শিলিগুড়ি ছাড়ার পরে যখনই পাহাড়ে উঠবে টেম্পারেচার কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়, তাই এসি কোচের দরকার অতটা কিন্তু বেশি নেই। পৌঁছে গেলাম টুং স্টেশন। এই টুং স্টেশনের পাশের রাস্তা ধরেই আমরা চলে গেছিলাম নিচে বেলতা রিসর্টে। মনে আছে সেই ব্লগের কথা? যদি না দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে বেলতা রিসর্টটি দেখতে পারেন। ভ্যালির মধ্যে অসাধারণ একটি জায়গা। রাস্তার পাশে কেমন সবাই দাঁড়িয়ে টাটা করছে দেখুন, বেশ লাগে কিন্তু টয় ট্রেনের এই জার্নিটা। আপনারা যদি ট্রেন লাভার হন তাহলে অবশ্যই তো এই ট্রেনে একবার দার্জিলিংয়ে আসবেন। গাড়িতে তো সবাই যেতে পারে। সত্যি গাড়িতে গেলে হয়তো টাইম একটু কম লাগে, মানে ওই 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যান, সেখানে এই গাড়িতে লাগবে 8 থেকে 9 ঘন্টা। কিন্তু চারদিকের প্রকৃতিকে অনুভব করতে করতে এই ট্রেনে সওয়ার হওয়ার ব্যাপারটাই আলাদা। কথা বলতে বলতে পৌঁছে গেলাম সোনাডা। ধীরে ধীরে চলতে চলতে আমরা এত অল্টিটিউডে পৌঁছে গেলাম যেখান থেকে দেখা শুরু হয়ে গেল পাইন বনের। ঝিরিঝিরি বৃষ্টি, চারদিকে পাইন বন, ভেজা রাস্তা। সত্যি এক অনবদ্য যাত্রা এই টয় ট্রেনের। সত্যি মন জুড়িয়ে যায়। চলে এলাম ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন। পৃথিবীর 14তম উঁচু রেলওয়ে স্টেশনও এটি। তখন ঘড়িতে বাজে 5:30। টিম টিম করে আলো জ্বলতে শুরু করেছে চারদিকে, আর মেঘ আরও যেন ঘিরে রইল আমাদের। এই ঘুম স্টেশনে গাড়ি প্রায় 5 মিনিট মতো দাঁড়াবে। সেই পুরনো যুগের পোস্ট অফিস, একটা ডিএইচআরের লোগো, 1891 সালে তৈরি হওয়া ঘুম স্টেশন, সব মিলিয়ে মনটা কেমন পুরনো যুগে ফিরে গেল। ওপরের সেই লাইটগুলো দেখেও সেই যুগের ভাবনাটাকে আরও জাগিয়ে তুলল। এখানে আপনি টিফিন করতে পারেন, মানে সন্ধেবেলা স্ন্যাক্স। বিভিন্ন দোকান আছে, চা সঙ্গে মোমো পাবেন, এবং আজকালকার দিনে স্যান্ডউইচ এবং প্যাটিসও বিক্রি হচ্ছে দেখলাম। ঘুম স্টেশনের অপোজিটেই আছে ঘুম মিউজিয়াম। রেলওয়ের এই মিউজিয়ামটি খুবই ভালো। এই রেলপথের ইতিহাস জানতে এখানে সত্যি একবার ঢু মেরে যাবেন। প্রত্যেকটা বগির কাছে আপনার সেই বগিটার বা সেই ইঞ্জিনটার বিস্তারিত বিবরণ সহকারে দেওয়া রয়েছে। ঘুম স্টেশন থেকে 6:45 নাগাদ গাড়ি এগিয়ে চলল দার্জিলিংয়ের দিকে। বৃষ্টি ভেজা দার্জিলিং সত্যি দেখতে মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। রাস্তায় বেশ ভালোই জ্যাম। গাড়ি ঢুকে পড়ল ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাতাসিয়া লুপে। আপনি যখন জয় রাইড নেবেন, অর্থাৎ দার্জিলিং থেকে ওই আগের স্টেশন ঘুম পর্যন্ত যে জয় রাইড চলে সেটা যদি নেন তাহলে কিন্তু বাতাসিয়া লুপে মোটামুটি ওই 5 থেকে 8 মিনিট মতো গাড়িটা দাঁড়াবে। কিন্তু এই গাড়ি যেটা এনজেপি থেকে দার্জিলিং যায় সেই গাড়ি কিন্তু দাঁড়াবে না। এই গাড়ি ডাইরেক্ট যাবে দার্জিলিং। আর এই গাড়িটাই কিন্তু শেষ গাড়ি, মানে জয় রাইডগুলো আগে শেষ হয়ে যায়, তারপরে সব থেকে শেষে এনজেপি থেকে গাড়ি ঢোকে দার্জিলিং স্টেশনে।
সত্যি এই বাতাসিয়া লুপে আগের টিকিট কেটে অনেকবার এসেছি, কিন্তু ট্রেন থেকে দেখার সৌভাগ্য আমার এই প্রথম হলো। বাতাসিয়া লুপ যখন ছাড়লাম তখন একেবারে সন্ধে হয়ে গেছে, আর কামরার এই হলুদ লাইটগুলো নস্টালজিক ভাবনাকে আরও বেশি জাগার দিল। বাইরে তখন প্রচুর বৃষ্টি। ঠিক সন্ধে 7টা নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছলো দার্জিলিং স্টেশনে, সেই পুরনো যুগের দার্জিলিং স্টেশন। মনটা একটু ভারাক্রান্ত হলো। এত লম্বা জার্নিও মনে হলো কত তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেছে। অনেকের কাছে এই দার্জিলিংয়ের এই টয় ট্রেন জার্নি কিন্তু খুব বোরিং, কিন্তু আমার কাছে এই টয় ট্রেন জার্নিটা খুবই আনন্দদায়ক, খুবই নস্টালজিক এবং খুবই গায়ে কাঁটা দেওয়ার মতো, কারণ এর ইঞ্জিনিয়ারিং আমাকে মুগ্ধ করেছে। সেদিন দার্জিলিং স্টেশন থেকে একটি ট্যাক্সি করে চলে গেছিলাম হোটেল। সেখান থেকে চেক ইন করে আমরা চলে এসেছিলাম ম্যালে। বৃষ্টিতে সবাই এনজয় করছিল সেদিন, খুব ভালো লাগছিল ম্যালে। বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের গল্প না হয় আরেক দিন হবে। আমরা ছিলাম মুস্কাটেল বুমশ্যাং বলে একটি হোটেলে। হোটেল ভালোই, খারাপ নয়, তবে একটু কস্টলি। পরের দিন শেয়ার ট্যাক্সি করে আমরা চলে আসি শিলিগুড়ি। আপনাদের পর্বটি কেমন লাগলো নিশ্চয়ই লিখে জানাবেন। আপনাদের বিভিন্ন ফিডব্যাক আমাদের কাছে যখন আসে আমরা সত্যি সেগুলো থেকে শিখি এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর কোন টয় ট্রেন জার্নি আপনারা দেখতে চান তাও লিখে জানান। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন ডোডোস সাফারির।